বন্ধুরা, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি 10খানা এমন ভ্রমণ যেগুলো কলকাতা থেকে একদিনের মধ্যেই ঘুরে চলে আসা যায়। কিছু জায়গা আছে যেগুলো সকালে বেরিয়ে বিকেলের মধ্যে আসা যায়, আর কিছু জায়গা আছে যেগুলো আস্তে আস্তে একটু রাত্রির হয়ে যায়। এরকমই 10খানা সুন্দর ভ্রমণ আপনাদের জন্য আমি আজ নিয়ে এসেছি। আমাদের সবারই মন চায় একটু ঘুরতে। এত কম ছুটির মধ্যেও আমরা চেষ্টা করি যে একটু বেরিয়ে পড়তে, মন ভালো করার জন্য। কিন্তু অনেক সময় আমরা বুঝতে পারি না যে আমরা কোথায় যাব, কম সময়ের মধ্যে কিভাবে ঘুরে আসব, এবং অনেকের একটা বাজেটেরও ব্যাপার থাকে। কম খরচে কিভাবে ভালো ভালো জায়গা ঘুরে আসা যায় সেগুলো আমরা চিন্তা করি। তো এরকমই বাজেট ফ্রেন্ডলি কিছু জায়গা আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি। আমি আশা করছি এই 10টা জায়গা আপনাদের ভালো লাগবে, এবং যদি কোনো জিজ্ঞাসা থাকে আমাকে করবেন, আমি সবার সব কমেন্টের উত্তর দিই। তাহলে চলুন বন্ধুরা, আজ আমি এই 10টা ভ্রমণ আপনাদের সাথে শেয়ার করছি। আমার সাথে থাকুন। ব্রহ্মদত্ত ধাম, এইখানে আসতে হলে হাওড়া থেকে ট্রেনে করে চলে আসুন বারুইপাড়া। ভাড়া নেবে 10 টাকা। বারুইপাড়া নেমে ওখান থেকে অটো নিয়ে নেবেন। অটো করে চলে আসতে হবে বনমালীপুর। এই বনমালীপুরে অটো যেখানে নামাবে ঠিক তার উল্টো দিকেই রাস্তা দিয়ে চলে আসবেন পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম এই মন্দিরে। এইখানে দেখে নেবেন একই মূর্তিতে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। মন্দিরের সময় সামনে বলে দিই, প্রতিদিন সকাল 7টায় মন্দির খোলা হয়, দুপুর 1টায় বন্ধ হয়, আবার 3টের সময় খোলা হয়, রাত্রি 8টায় বন্ধ হয়। আর বৃহস্পতিবার মানে বন্ধ হয় না, বৃহস্পতিবার সকাল 7টায় খুলে রাত্রি 9:30টার সময় মন্দির বন্ধ হয়। আর বৃহস্পতিবার সকাল 9টায় আরতি হয়, দুপুর 1:30টায় আরতি হয়, সন্ধ্যে 7টায় আরতি হয়। এই যে দেখুন ডান দিকে মন্দিরে ঢুকতে কপিল মুনির মন্দির, আর এই যে বাঁদিকে যেটা বাইরে থেকে দেখাচ্ছিলাম এই যে গণেশ মন্দির। ডান দিকে কপিল মুনি মন্দির, বাঁদিকে গণেশ মন্দির। এত বড় মন্দির এবং একদম কোলাহল মুক্ত পরিবেশে এইখানে ঘুরতে খুবই ভালো লাগবে। এই মন্দিরে প্রত্যেক বৃহস্পতিবার ফ্রিতে ভোগ খাওয়ানোর ব্যবস্থা আছে। এই একই মূর্তিতে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। এই ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর মন্দির, তার ঠিক নিচেই এই শিবলিঙ্গ। এই ব্রহ্মদত্ত ধাম নিয়ে আমার একটা পুরো ভিডিও আছে। ওই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা ওখান থেকে পুরো ব্রহ্মদত্ত ধামের ভিডিওটা পেয়ে যাবেন। ঝাড়গ্রাম, এই ঝাড়গ্রাম আসতে হলে হাওড়া থেকে সকালবেলার জনশতাব্দী অথবা ইস্পাত এক্সপ্রেস ধরে নিন। সারাদিন ঘোরবার জন্য এই দুটো ট্রেনই সব থেকে বেস্ট। ঝাড়গ্রাম ঘুরে দেখবার জন্য অটো করে ঘোরাই সব থেকে ভালো হবে। স্টেশন থেকে বেরিয়ে একটা অটো রিজার্ভ করে নিন, মোটামুটি 800 থেকে 1000 টাকার মতন লাগবে। এখানে দেখে নেবেন কনকদুর্গা মন্দির, ডুলুং নদী, চিল্কিগড় রাজবাড়ি, সঙ্গে ঝাড়গ্রাম অভয়ারণ্য, যেটা ঝাড়গ্রামের খুব বিখ্যাত। এছাড়াও স্টেশনের ওপারে দেখে নেবেন ঝাড়গ্রাম চিড়িয়াখানা। এই ঝাড়গ্রাম নিয়ে আমার আলাদা একটা ভিডিও আছে, ওই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা যদি ওখান থেকে দেখে নেন তাহলে ঝাড়গ্রাম সম্পর্কে পুরো আইডিয়াটা পেয়ে যাবেন। ঝাড়গ্রামের যেটা বিখ্যাত সেই জঙ্গল। এবার ঘুরতে ঘুরতে চলে এলাম এই জঙ্গলে। একদম নীরবতা, পুরো কোনো আওয়াজ নেই, একদম শুনশান চুপচাপ। তো পুরো শালের জঙ্গল, পুরো যতদূর চোখ যাচ্ছে, যতদূর চোখ যাচ্ছে শুধু জঙ্গল। আর এইখান থেকেই হাতি পাস হয়, মানে হাতি এখান থেকে যাতায়াত করে। তো আমাদের ওই টোটো দাদা বলছেন, দাদা বেশি দূর যাবেন না, একটু রিস্ক হয়ে যাবে। এই সব কিছু দেখতে দেখতে মোটামুটি প্রায় বিকেল হয়ে যাবে। এরপরে বিকেল অথবা সন্ধেবেলা ট্রেন ধরে চলে আসুন কলকাতায়।
রাবড়ি গ্রাম। এই রাবড়ি গ্রামে রাবড়ি কলকাতার অনেক মিষ্টির দোকানে সাপ্লাই হয় এবং প্রচুর বিয়ে বাড়িতে এখান থেকে অর্ডার দিয়ে রাবড়ি নিয়ে যাওয়া হয়। এই রাবড়ি গ্রাম আসতে হলে ট্রেনে করে এসে নামতে হবে ডানকুনি। ওখান থেকে স্টেশন থেকে বেরিয়ে চলে আসতে হবে ওপরে, যেখানে আপনার বাস রাস্তা আছে। ওইখান থেকে 26C বাস ধরতে হবে। এই 26C বাস সরাসরি এই রাবড়ি গ্রাম, যে গ্রামটার নাম হচ্ছে আইয়া, আজ রাবড়ি গ্রাম হিসেবে খ্যাতি লাভ করেছে, একদম পুরো এই গ্রামের ওপর থেকেই যায়। 26C বাস যদি না পান তাহলে 26 নম্বর বাসে করে চলে আসুন, এসে নামুন মশাটে। ওখানে নেমে ওখান থেকে টোটো নিয়ে নেবেন, টোটো করে চলে আসুন গাংপুর, মানে যেটা আইয়া গ্রাম, ওই স্টপেজটার নাম হচ্ছে গাংপুর। এইখানে এসে দেখে নিতে পারেন রাবড়ি তৈরির পুরো প্রসেস। এই গ্রামের প্রায় প্রত্যেকটা বাড়িতেই রাবড়ি তৈরি হয়। এইখানে চিনি রাবড়িও পাবেন আর নলেন গুড়ের রাবড়িও পাবেন, তবে নলেন গুড়ের রাবড়ি শুধু শীতকালটাই পাবেন। এই রাবড়ি গ্রাম নিয়ে আমার পুরো ভিডিও আছে, সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। মানে আগে তৈরি হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে, সেগুলো এবার কাটা হচ্ছে। দেখুন এবার কাকিমা কাটছেন। সব ছুরি দিয়ে দিয়ে সব কাটার সিস্টেমটা। হ্যাঁ, সব কাটা হয়ে গেল। এবার দেখুন সব রাবড়ি সব পড়ছে। কি সুন্দর সিস্টেম, কি সুন্দর প্রসেস। ব্যাস, পুরো রাবড়ি কমপ্লিট। দেউলটি কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাসভবন। এই বাড়ির ভিতরে ওনার ব্যবহার করা সব সামগ্রী সাজিয়ে রাখা আছে, যেটা আজ মিউজিয়াম হিসাবে পরিচিতি লাভ করেছে। এখানে সব কিছু দেখানো এবং বোঝানোর জন্য গাইড আছেন। সেই গাইডরা সব কিছু আপনাদেরকে বুঝিয়ে দেবেন। ঢোকবার জন্য কোনো এন্ট্রি ফি নেই। বাড়িতে ঢুকেই দেখবেন বাদিকে ওনার মূর্তি স্থাপন করা আছে, আর এই বাড়িতেই এক পাশে ওনার সমাধি আছে। লেখার ঘর ছিল, সামনে চেয়ারটা লক্ষ্য রাখুন, চেয়ারটা বসতেন, টেবিলে খাতা রাখতেন, আর জানলাটা খোলা থাকতো। বাইরে যে বাঁশ গাছ পাঁচিলটা দেখছেন ওটা ছিল না। রূপনারায়ণ নদী খেতে বইত। এর সঙ্গেই দেখে নেবেন পাশে রূপনারায়ণ নদী, যে নদীটাকে আমরা কোলাঘাট বলি, একদম পুরো বাড়ির পাশ থেকেই বয়ে গেছে। এই রূপনারায়ণ নদীর পাড়ে কিছুটা সময় কাটাতে খুবই ভালো লাগবে। আসবার জন্য হাওড়া থেকে খড়গপুর অথবা মেদিনীপুরগামী যে কোনো ট্রেন ধরে চলে আসুন দেউলটিতে। স্টেশন থেকে বেরিয়ে বাজারের মধ্যে থেকে কিছুখানি রাস্তা হেঁটে এসে একটা ব্রিজ আছে ওপর থেকে, ওই ব্রিজটা ক্রস করেই পেয়ে যাবেন অটো। ওই অটো ভাড়া করে চলে আসুন, অটো একদম পুরো কবির বাড়ির সামনে নামিয়ে দেবেন। এইখানে এক ভ্রমণে দুটো ভ্রমণ করে নিতে পারবেন। একদিকে কবির বাড়ি দেখবেন, একদিকে রূপনারায়ণ নদী দেখতে পারবেন। আর এই দেউলটি নিয়ে আমার একটা আলাদা ভিডিও আছে, সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। ক্ষীরাই, ফুলের উপত্যকা বা ভ্যালি অফ ফ্লাওয়ার্স। এইখানে এসে দেখবেন যে কিভাবে দিগন্ত বিস্তৃত ফুল ফুটে আছে, বিভিন্ন রকম সাইজের, বিভিন্ন কালারের। এইখানে বেশি দেখতে পাবেন গাঁদা ফুল, ছোট থেকে বড় সব রকমের গাঁদা ফুল এখানে ফুটে আছে। একদিকে দেখবেন গাঁদা ফুলের সম্ভার, আর একদিকে নদী পার করে চলে যাবেন, দেখবেন শুধু চন্দ্রমল্লিকার বাগান। পুরো যেদিকে তাকাবেন শুধু সাদা চন্দ্রমল্লিকা, বিভিন্ন সাইজের চন্দ্রমল্লিকা এখানে ফুটে আছে। যতদূর চোখ যাবে শুধু দেখবেন পুরো সাদা উপত্যকা। একটা কথা, ফুল দেখুন, ফটো তুলুন,
উপভোগ করুন, কিন্তু দয়া করে কেউ ফুল ছিঁড়বেন না, কারণ এখানকার চাষিরা অনেক কষ্ট করে এই ফুলকে বড় করেন, ওনারা যত্ন করেন। আর চন্দ্রমল্লিকার বাগানে কিন্তু হুট করে নেমে যাবেন না, ওখানে পারমিশন নিয়ে যদি ওরা নামতে দেয় তাহলেই নামবেন। এই গাঁদা ফুলের দিগন্ত বিস্তৃত ফুলের উপত্যকা দেখতে দেখতে যদি খিদে পেয়ে যায়, চিন্তা করবেন না, ওখানেই হোটেল আছে, সেইখানে আপনারা দুপুরের খাবার খেয়ে নিতে পারেন। এই ক্ষীরাই আপনারা আসবেন কিভাবে? হাওড়া থেকে মেদিনীপুর অথবা খড়গপুরগামী যে কোনো লোকাল ট্রেনে করে চলে আসুন ক্ষীরাইতে। স্টেশন থেকে বেরিয়ে ওখান থেকে অটো টোটো পেয়ে যাবেন। এই অটো টোটো ধরে একদম পুরো ফুলের উপত্যকার সামনেই আপনাদের নামিয়ে দেবে। ট্রেনে আসতে আসতে আপনারা দেখতে পাবেন এই পুরো ফুলের উপত্যকা। এই ক্ষীরাই নিয়ে আমার একটা আলাদা ভিডিও আছে, সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। পটের গ্রাম নয়া, প্রত্যেক বাড়ির দেওয়ালে বিভিন্ন রকমের নিদর্শন এনারা ফুটিয়ে তুলেছেন। এই গ্রামে ঢুকতেই দেখবেন প্রত্যেক বাড়ির দেওয়ালে বিভিন্ন রকমের পশু পাখির ছবি সুন্দরভাবে বর্ণনা করা আছে। এখানকার শিল্পীরা বিভিন্ন রকম জিনিসের ওপরে তাদের নিপুণ হাতের কাজ কিভাবে ফুটিয়ে তুলেছেন তাও আপনারা এখানে এসে প্রত্যক্ষ করতে পারবেন। এইরকম একটা শৈল্পিক গ্রাম যে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে আছে, আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না। আচ্ছা, এটা সিম পাতা, সবুজ। আচ্ছা, আর কী জিনিস এটা? এই লটকন ফল, হ্যাঁ, কী ফল? লটকন ফল। আচ্ছা, লটকন ফল, এটা হচ্ছে লাল, মানে এটা দিয়ে আপনার লাল রঙ হয়? হ্যাঁ হ্যাঁ, লাল বলছি- হয়, আচ্ছা, লাল রঙ হয় এটা থেকে? লাল হয়। এটা এটা কিন্তু খাওয়া হয়। খাওয়া হয় এটা? হ্যাঁ, এটা ওই আচ্ছা। হোটেলে ওই মাংসের সঙ্গে দেয় রং আচ্ছা। করার জন্য। আর আচ্ছা। মেয়েরা ঠোঁটে লাগায়, চোখে লাগায়। আচ্ছা, একে বলে লটকন, মানে শহরে বলে এটাকে বলে এটাকে আমরা বলি লটকন ফল, তারা বলে জাবরান ফল। জাফরান, আচ্ছা আচ্ছা আর এটা হচ্ছে কাঁচা হলুদ। আচ্ছা। এই কাঁচা হলুদ দিয়ে ওই যে রং করেছি ছিঁচে, এটা কাঁচা হলুদ। এই ছিঁচে বেল আঠা দিয়ে, এখানে বেল আছে, এই বেল আঠা দিয়ে রংটা তৈরি করা হয়। এখানে রং সব তৈরি করেছি এই বেল আচ্ছা। আঠা দিয়ে। তো আপনাদের মানে এইগুলো আপনার কিসের উপর আঁকা হয় এগুলো? এগুলো পেপারে হয়, আর কাগজের উপর, কাপড়ের উপরে হয়। কাপড়ের উপরে পট করেছি, কাপড়ের উপরেও করছি। এই নয়াগ্রাম আসতে হলে হাওড়া থেকে খড়গপুর অথবা মেদিনীপুরগামী যে কোনো ট্রেন ধরে চলে আসুন বালিচক স্টেশনে। বালিচক স্টেশনে এসে স্টেশন থেকে বেরিয়েই ময়নাগামী বাসে উঠে পড়ুন। ময়নাগামী বাসে উঠে বলুন নয়াগ্রাম নামবো, একদম পুরো নয়াগ্রামের সামনে আপনাদের নামিয়ে দেবে। এই নয়াগ্রাম নিয়ে আমার আলাদা ভিডিও আছে, আমি সেই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। চন্দ্রকেতুগড়, মাটির তলায় 2500 বছরের পুরনো প্রাচীন এক সভ্যতা ছিল এখানে। এর পাশেই ছিল বিদ্যাধরী নদী। খ্রিস্টপূর্ব 3য় শতকের আগে থেকেই এখানে এই সভ্যতা ছিল। লোকমতবাদ এবং ঐতিহাসিকদের মতামত অনুসারে প্রাগ মৌর্য যুগে এখানে এক নগরী ছিল, যার রাজা ছিলেন চন্দ্রকেতু। এই জায়গাটা চন্দ্রকেতুগড়ের একটা অংশ। এর নাম খনামিরে ঢিপি। এটা হতে পারত বাংলার হরপ্পা মহেঞ্জোদড়ো। এখানে খনন কার্য করলেই পাওয়া যেত বিভিন্ন রকমের মুদ্রা, টেরাকোটা দেবদেবীর মূর্তি, বিভিন্ন শিলা মোহর, বুদ্ধের প্রতিমূর্তি, ভগ্নস্তূপ, পোড়ামাটির ফলক ইত্যাদি। এখানে খনন কার্য চালিয়ে 1500 বছরের পুরনো একটি মন্দিরের ধ্বংসাবশেষ পাওয়া গেছিল। এই মন্দিরটিকে আগে গুপ্ত যুগের মনে করা হলেও এর নকশা ও স্থাপত্য শিল্প এবং সজ্জা পরিকল্পনা থেকে ধারণা হয় এটি পাল যুগের। 1963 সালে এই স্তূপটিকে গুরুত্বপূর্ণ জাতীয় সৌধ হিসাবে ঘোষণা করা হয়েছে। চারিদিক থেকে ঘেরা এই জায়গাটার পাশে এখন গড়ে উঠেছে প্রচুর বাড়িঘর, দোকানপাট, যেই কারণে এখন আর এই জায়গাটায় খনন কার্য করার অনেক অসুবিধা আছে। এই চন্দ্রকেতুগড় আসতে হলে শিয়ালদা থেকে লোকাল ট্রেনে করে চলে আসুন হাড়োয়া রোড স্টেশনে। স্টেশন থেকে বেরিয়ে ওখান থেকে অটো নিয়ে নেবেন, অটো করে খুব কম সময়ের মধ্যেই চলে আসবেন এই চন্দ্রকেতুগড়ে। যারা এখানে আসবেন তারা অতি অবশ্যই একটু দূরে চন্দ্রকেতুগড় মিউজিয়ামটা অবশ্যই দেখে নেবেন। এই চন্দ্রকেতুগড়ের এখান থেকে যা খনন কার্য করে পাওয়া গেছিল সেই সব ওই মিউজিয়ামে সংরক্ষিত করে রাখা আছে।
এই চন্দ্রকেতুগড় নিয়ে আমার আলাদা ভিডিও আছে, আমি সেই ভিডিওর লিঙ্ক এখানে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। হালিশহর সাধক রামপ্রসাদ সেনের জন্মস্থান। 1720 সালে সাধক রামপ্রসাদ সেন এইখানেই জন্মগ্রহণ করেন। এই হালিশহরের পুরনো নাম ছিল কুমারহট্ট। হালিশহরে এসে দেখে নেবেন সাধক রামপ্রসাদ সেনের বসত ভিটে, যা এখন নাট মন্দিরে পরিণত হয়েছে। এইখানে দেখে নেবেন যেখানে সাধক রামপ্রসাদ সেন বসে সাধনা করতেন, সেই পঞ্চবটি। এই সাধক রামপ্রসাদ সেন নিজের হাতে কালী মূর্তি তৈরি করে নিজেই পুজো করতেন। সঙ্গে দেখে নেবেন রামপ্রসাদ সেনের স্নানের ঘাট, যেই ঘাটে রামপ্রসাদ সেন কালী মূর্তি বিসর্জন দিতে গিয়ে নিজেই গঙ্গায় বিলীন হয়ে যান। এছাড়াও দেখে নেবেন নিগমানন্দ আশ্রম, বিরাট বড় জায়গা নিয়ে এই আশ্রম। এইখানে যদি ভোগ খেতে হয় তাহলে আগে থেকে এসে কুপন কাটতে হবে। সাথে দেখে নেবেন চৈতন্য ডোবা। গল্পকথায় আছে পুরী যাওয়ার আগে চৈতন্যদেব এখানে এসে নিজে হাতে এই জায়গাটা খনন করেছিলেন বলে এর নাম হয়েছে চৈতন্য ডোবা। আবার অন্য এক কাহিনীতে জানা গেছে যে এখানে চৈতন্যদেব ডুব দিয়েছিলেন বলে এই জায়গাটাকে বলা হয় চৈতন্য ডোবা। তো খুবই বিখ্যাত স্থান এই হালিশহর। এখানে আসবার জন্য শিয়ালদা থেকে লোকাল ট্রেনে করে চলে আসুন হালিশহরে। আর পুরো জায়গা ঘুরে দেখার জন্য ভালো হয় যদি একটা অটোকে রিজার্ভ করে নিতে পারেন, তাহলে সব জায়গা ঘুরে একসাথে দেখতে পারবেন। এই হালিশহর নিয়ে আমার আলাদা একটা ভিডিও আছে, সেই ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে পুরো হালিশহরটা দেখে নিতে পারবেন। ফুচকা গ্রাম। এই ফুচকা গ্রাম আসবার জন্য শিয়ালদা থেকে ট্রেন ধরে চলে আসুন কাঁচরাপাড়া স্টেশনে। এই গ্রামে দেখবেন প্রায় প্রত্যেকটি বাড়িতেই সব নানা রকমের ফুচকা তৈরি হয়। সকাল থেকে চলে এদের ফুচকার সব রেসিপি তৈরি করা। এইখানে নানা রকম ফুচকা, যেরকম ধরুন জল ফুচকা তো আছে, লোটে ফুচকা, চিংড়ি ফুচকা, আইসক্রিম ফুচকা, চকলেট ফুচকা, তারপরে দই ফুচকা, মানে বিভিন্ন রকমের ভ্যারাইটিসের ফুচকা এখানে সব বিক্রি হয়। বিভিন্ন অনুষ্ঠান বাড়িতেও এখান থেকে ফুচকা সরবরাহ করা হয়। এত রকমের ফুচকার ভ্যারাইটিস হয়তো আর কোথাও দেখতে পারবেন না। এই গ্রামটা পুরো ঘুরতে প্রায় অনেকটা সময় লেগে যাবে। এইখানে আসলে অতি অবশ্যই কয়েক রকম ফুচকা একটুখানি টেস্ট করে দেখবেন, অসাধারণ লাগবে। আপনাদের তো খুবই ব্যস্ত মনে হচ্ছে, তো আপনারা এই ফুচকা মানে কটা থেকে ভাজা শুরু করেন সকালবেলা? সকাল 5টার সময় উঠে মাল বেলি। সকাল 5টা থেকে উঠে মাল বেলেন? আটা মাখা হয়। আচ্ছা এই 10টার দিকে উলন, মানে ওইদিকে শেষ হলে আমরা এদিকে উলনটা ধরিয়ে দিই। আচ্ছা, তো আপনাদের এখানে কত রকমের ফুচকার এখানে প্রিপারেশন হয়? এখানে 8-10 রকমের প্রিপারেশন আছে। 8 থেকে 10 রকম, মানে যেগুলো দোকানে লেখা আছে সব কিছু এখানে হয়? সব রকমই আছে। মানে এটা কি প্রতিদিনই হয়? হ্যাঁ। আর এটা কি এখানেই বিক্রি হয় না আপনার মানে অন্য জায়গায় এখানে যায়? না, আমরা অর্ডার যদি পাইকারি অর্ডার পাই বিয়ের অনুষ্ঠানে সেখানে যাই, তাছাড়া আমি ওখানেই বসা। মানে এখানে বসা হয়? তো এখানে প্রতিদিন কি আপনার মানে যত ফুচকা বাজান সব বিক্রি হয়ে যায় এখানে? হ্যাঁ, হয়ে যায়। আচ্ছা, এদিকে তুলে দিয়ে যা। আর এখানে আপনার মানে দাম কীরকম ফুচকার? 10 টাকা 10টা। 10 টাকা কি সব রকম প্রিপারেশনে 10টা করে নাকি শুধু জল ফুচকা 10টা? শুধু তো জল ফুচকা 10টা, আর সব 40 টাকা, 70 টাকা, 50 টাকা। মানে 10 মানে আপনার 10 পিস করে, তাই তো? না, 6 পিস আছে, 60 পিস আছে, তো 40 টাকা 50 টাকা ওই সব জল ফুচকায় 10 টাকা 10 পিস? 10 পিস। আর আচ্ছা। চিকেন ফুচকা, চিকেন চাটনি, চকলেট। আচ্ছা, চিকেন ফুচকা 10 পিস কটা? 10 পিস না, 6 পিস 40 টাকা। চিকেন ফুচকা 6 পিস 40 টাকা। আচ্ছা, এদের বস্তা নিয়ে। ফুচকা গ্রাম নিয়ে আমার আলাদা একটা ভিডিও আছে, সেই ভিডিওর লিঙ্ক আমি এখানে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। বড় মা, আশা করছি বড় মার নাম আপনারা এখন সবাই জেনে গেছেন। এই মন্দিরে আসতে হবে নৈহাটিতে। শিয়ালদা থেকে ট্রেনে করে চলে আসুন নৈহাটি, অথবা যারা চুঁচুড়ার দিক থেকে আসবেন তারা গঙ্গা পার হয়ে চলে আসুন
নৈহাটিতে এসে ওখান থেকে একদম সামনে, আর স্টেশন থেকেও একদম সামনে হাঁটা পথেই পেয়ে যাবেন এই মন্দির। এখন এই বড়মার মন্দিরে প্রতিদিনই খুব ভিড় হচ্ছে, সুতরাং যারা পুজো দিতে চাইবেন তারা একটু সকাল সকাল চলে আসবেন, তাহলে লাইন দিয়ে ভালোভাবে পুজো দিতে পারবেন। এই বড়মার মন্দির নিয়ে আমার আলাদা একটা ভিডিও আছে, সেই ভিডিওর লিঙ্ক আমি এখানে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা একটু দেখে নেবেন। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমি আরও উৎসাহ পাই। আর বেল আইকনটাকে অন করে দেবেন, যাতে আমার পরের ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছতে পারে, আপনারা দেখতে পারেন। এবং যদি মনে করেন যে আমার এই ভিডিওটা শেয়ার করা দরকার আছে, তাহলে একটু শেয়ার করে দেবেন। ধন্যবাদ।